বছর অতিক্রান্ত, 1 বছর শেষে এইরকমই একটা দিন বিকেলবেলায় শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছিল। আজ বাংলাদেশের মানুষ বুঝতে পারছে যে শেখ হাসিনার বাংলাদেশে কতটা দরকার। বাংলাদেশ আদৌ এগোলো, নাকি বাংলাদেশ শেখ হাসিনার পতনের প্রায় 1 বছরের মধ্যে 10 বছর পিছিয়ে গিয়েছে। এই ইউনুস সিন্ডিকেট এবং ওয়াকারুজ্জামানের সিন্ডিকেট বাংলাদেশকে রসাতলে নিয়ে যাচ্ছে। ইউনুস শাসনকালে অর্থাৎ লাস্ট 1 বছরে বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। বাংলাদেশের তথাকথিত স্বাধীনতা, একাধিকবার তারা স্বাধীন হয়েছে এবং বর্তমানে হাসিনা সরকারের পতনের পর 1 বছর অতিক্রান্ত। গত বছর 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন, ভারতে আশ্রয় নেন, ভারত তাকে আশ্রয় দেয় এবং জল অনেক দূর গড়িয়ে গেছে। 1 বছর অতিক্রান্ত। কেমন আছে বাংলাদেশের এই গোটা সার্বিক পরিস্থিতি, যেইখানে দাঁড়িয়ে কোটা আন্দোলনকে কেন্দ্র করে, বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে এত বড় একটা মব, এত বড় একটা আন্দোলন সংগঠিত হয় যাতে শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হন বা পদচ্যুত হন। তারপর ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হয়, শেখ হাসিনার জায়গায় ক্ষমতায় আসেন মোহাম্মদ ইউনুস। এই মোহাম্মদ ইউনুসের শাসনকালে যে ছাত্ররা বা যারা আন্দোলন করেছিল, বা বলা ভালো এই আন্দোলনের পিছনে যারা মদত দিয়েছিল, এক সময় আমরা পরে বিভিন্ন গোয়েন্দা মারফত খবর পেয়েছিলাম এখানে অনেকের ইনভলভমেন্ট ছিল, পাকিস্তানের তার মধ্যে বেশি এবং জঙ্গিদেরও ইনভলভমেন্ট ছিল এইখানে। এই গোটা পরিস্থিতি থেকে বাংলাদেশের একেবারে জুলাই বিপ্লব বা তারপরে শেখ হাসিনা পদত্যাগের পর থেকে যে গোটা পরিস্থিতি, একটা সরলরেখা যদি আনা যায়, দেখা যাবে ভারত বিদ্বেষ মূল কারণ। এবং এই ভারত বিদ্বেষের বাংলাদেশে কেমন আছে বাংলাদেশের সাধারণ মানুষ, এবং বাংলাদেশ আদৌ এগোলো, নাকি বাংলাদেশ শেখ হাসিনার পতনের প্রায় 1 বছরের মধ্যে 10 বছর পিছিয়ে গিয়েছে। সময় এগিয়েছে, কিন্তু প্রযুক্তি বা বাংলাদেশের উন্নয়নের দিক থেকে বাংলাদেশ 10 বছর পিছিয়েছে। এই যে বক্তব্য, এই বক্তব্য আদৌ কতটা সত্য তা আমরা একটু স্ট্যাটিক্স দেখে পড়াশুনো করে বোঝার চেষ্টা করব, এবং আমি বোঝানোর চেষ্টা করব আপনাদের যে এক্স্যাক্টলি কেমন আছে বাংলাদেশ। গত বছর 5ই আগস্ট শেখ হাসিনার পতন হয়, শেখ হাসিনা একেবারে ভারতে চলে আসতে বাধ্য হয়। জুলাই বিপ্লবকে কেন্দ্র করে যে মহামৃত্যু মিছিল তৈরি হয় এবং সেই মহামৃত্যু মিছিলে প্রায় 1400+ মানুষের মৃত্যু হয়, এবং তারপর 5ই আগস্ট একেবারে বঙ্গভবন আন্দোলন, বঙ্গভবনের দিকে ধেয়ে আসে বহু সাধারণ মানুষ। তারপর শেখ হাসিনার পতন হয়, শেখ হাসিনা একেবারে প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসতে বাধ্য হয়। কিন্তু তথ্য বলছে যে বিষয় নিয়ে বাংলাদেশে আন্দোলন গড়ে উঠেছিল, কোটা আন্দোলন, সেই কোটা আন্দোলনের সমাধান কিন্তু জুলাই মাসেই হয়ে গিয়েছিল। জুন মাসে সুপ্রিম কোর্টের রায় এবং এরপর সরকারি গেজেট প্রকাশ করে 93% মেধার ভিত্তিতে একেবারে নিয়োগ, সেই নিয়োগ সম্পন্ন করা হয়েছিল সরকারের তরফে 22শে জুলাই গেজেট জারি করে। কিন্তু তাহলে আগস্ট মাসে কেন আন্দোলন পৌঁছলো? আমরা সবাই কম বেশি জানি এই 9টি দাবি বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ছিল। সেক্ষেত্রে বহু দাবি ছিল, যাদের নামে মিথ্যে কেস হয়েছে বা অভিযোগ, তাদের যে বিভিন্ন ক্ষেত্রে যাদের মৃত্যু হয়েছে তাদের দেখাশুনো বা তাদের ক্ষেত্রে একটা বিশেষ পরিষেবা দেওয়া, এই সমস্ত দাবি, মোট 9টি দফা দাবি নিয়ে তারা আন্দোলন করে। এইখানে প্রশ্ন উঠছে, এই আন্দোলন কোথাও গিয়ে শেখ হাসিনার পদত্যাগ কি দাবি করেছিল? আদৌ শেখ হাসিনার পদত্যাগ দাবি না করলেও কেন শেখ হাসিনাকে বাধ্য হয় দেশ ছেড়ে পালাতে? তার কারণ প্রাথমিকভাবে গোয়েন্দাদের রিপোর্ট, গোয়েন্দারা জানিয়েছিল যেটা, যে বাংলাদেশে এই যে আন্দোলন, সেই আন্দোলনের পিছনে জঙ্গিদের একটা হাত আছে। পাকিস্তানি বিভিন্ন মুজাহিদ্দিন সংগঠন, বিভিন্ন আল কায়দা বা লস্করি তৈবা এবং মূলত হাফিজ সাইদ, তার কিছু জঙ্গি সংগঠন কিন্তু এইখানে কাজ করছিল। পাকিস্তানের এই যে জঙ্গি সংগঠনগুলো বাংলাদেশকে স্বাধীন করার জন্য, এক প্রকার বাংলাদেশকে মুক্ত করার জন্য, ভারতের ছত্রছায়া থেকে মুক্ত করার জন্য বা ভারত বিদ্বেষকে প্রতিষ্ঠিত করার জন্য, ভারতকে বিপদে ফেলার জন্য এই আন্দোলনে তারা হাত বাটিয়েছিল বা তারা সঙ্গ দিয়েছিল। ইতিহাস বলছে বাংলাদেশ 1971 সালের 16ই ডিসেম্বরের পর থেকে সেই রকমভাবে কিন্তু পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রাখেনি, বরং দূরত্ব বজায় রেখেছে। এবং এই দূরত্ব বজায় রাখাকে কেন্দ্র করে যে বিষয়টা পরিষ্কার হয়ে গিয়েছিল যে ভারতবর্ষ, বাংলাদেশ, এই দুটো দেশ পড়শি দেশ, কোনোভাবে তারা আলাদা হতে চাইছে না বা আলাদা হবে না।
কিন্তু এই জুলাই বা এই 2024 আগস্টের পর থেকে বাংলাদেশ ক্রমে পাকিস্তানের একেবারে কাছে হয়ে দাঁড়িয়েছে। এবং আমরা যদি তালিকা দেখি বা সময় জ্ঞান করে যদি সময়ক্ষণ বিচার করে বলতে থাকি, তাহলে বলতেই হবে ওয়াকারুজ্জামান এবং ইউনুস, এই ইউনুস সিন্ডিকেট এবং ওয়াকারুজ্জামানের সিন্ডিকেট বাংলাদেশকে রসাতলে নিয়ে যাচ্ছে। অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, একেবারে বিশেষ করে ব্যবসা, শিল্প এবং যে সামাজিক উন্নয়ন, যেইখানে বৈষম্য নিয়ে আন্দোলন হয়েছিল, বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল, সেই সমস্ত বিষয় নিয়ে আমি বলতে চাইবো যে বাংলাদেশ ইতিমধ্যেই 10 বছর আরও পিছিয়ে গিয়েছে বা 15 বছর পিছিয়ে গিয়েছে এই আন্দোলনের ফলে, এই একটা বড় ডিজাস্টারের ফলে। ঠিক সেইটার প্রমাণ আমি দিতে চাইবো এবং আমি হাতে কলমে দিয়ে প্রশ্নটা ছুটবো আপনাদের দিকে যে আপনারা বলুন এক্স্যাক্টলি কী হতে চলেছে এবং কী হবে বাংলাদেশে। একেবারে ইতিহাস যদি দেখা যায়, বাংলাদেশে 1971 সালের পর থেকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষ ক্ষমতা এসেছে, বিভিন্ন দল ক্ষমতা এসেছে, রাজাকার ক্ষমতায় থেকেছে, বিএনপি ক্ষমতায় থেকেছে, গত 16 বছর ধরে ক্ষমতায় থেকেছে আওয়ামী লীগ। এবং আওয়ামী লীগের এই 16 বছরের যে সময়কাল, সেই সময়কালে বাংলাদেশের জিডিপি একেবারে 7 থেকে 8% কিন্তু বৃদ্ধি পেয়েছে প্রতি বছর। এবং এই 7 থেকে 8% বৃদ্ধি পাওয়া কিন্তু বাংলাদেশের সুখের তালিকা এবং বাংলাদেশের অর্থনৈতিক দিক থেকে অনেকটা এগিয়ে দিয়েছে, বাংলাদেশকে দিয়েছিল। কিন্তু বর্তমানে জিডিপির কী অবস্থা, বিভিন্ন ক্ষেত্রে যে তথ্যগুলো আমি তুলে ধরার চেষ্টা করব যে এই জিডিপি, বাংলাদেশের জিডিপি বর্তমানে পশ্চিমবঙ্গের থেকে পিছিয়ে মাত্র 5 থেকে 6% প্রত্যেক বছর বৃদ্ধি পেতে চলেছে। এবং শিল্পের দিক থেকে যে ডিজাস্টার শিল্পের দিক থেকে হয়েছে, কাঠামো, একেবারে আন্তর্জাতিক শিল্পের পরিকাঠামো ভেঙে গিয়েছে। পাকিস্তান সহ বিভিন্ন জায়গায় বাংলাদেশ বর্তমানে অন্যান্য শিল্প, বাংলাদেশের যে রীতিমতো কৃষিকাজ বা এগ্রিকালচার যে শিল্প, সেই শিল্প তলানিতে। এবং সবথেকে বড় যে বিষয় সেটা হচ্ছে গার্মেন্টস শিল্প, যেটা বাংলাদেশ ভারতের উপর দাঁড়িয়ে বিজনেস করতো গোটা বিশ্বে, সেই বিজনেস কিন্তু ভারত এই ট্রান্সশিপমেন্ট বা ভারত বাংলাদেশের সঙ্গে ব্যবসা বন্ধ হয়ে যাওয়াতে সেই জায়গাগুলো কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। ফলে বাংলাদেশের মানুষজনকে যেমন বিভিন্ন দেশ থেকে আমরা এর আগেও দেখেছি ভিসা রিজেক্ট করা হচ্ছে, তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না, ঠিক এইভাবেই বাংলাদেশের ব্যবসায়িক ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। আমেরিকা, ইংল্যান্ড, জাপান এবং বিশেষ করে আফগানিস্তান, পাকিস্তান সহ বিভিন্ন জায়গায় কিন্তু বাংলাদেশি পণ্য পৌঁছে যেত ট্রান্সশিপমেন্ট বা ভারতের ট্রান্সশিপমেন্ট ইউজ করে। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে পাকিস্তান ছাড়া বাংলাদেশের কোনো সামগ্রী সেই রকমভাবে কেউ কিনতে চাইছে না। আফগানিস্তান বা অন্যান্য ক্ষেত্রে যদি দেখা যায়, মিডল ইস্টের যে কান্ট্রিগুলো, ইরান সহ বিভিন্ন দেশ যেগুলো বাংলাদেশের সঙ্গে বিভিন্ন ব্যবসা করতো, সেই ব্যবসা কিন্তু বর্তমানে একেবারে তলানিতে। ফলে অর্থনৈতিক যে স্ট্রাকচার, যেটা আমি বলছিলাম পশ্চিমবঙ্গের জিডিপির থেকে কম, ফলে এই জায়গায় দাঁড়িয়ে ইউনুস শাসনকালে অর্থাৎ লাস্ট 1 বছরে বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। যদি ফিরে আসা যায় স্বাস্থ্যের দিকে, স্বাস্থ্যের কথা আমি কী বলবো, ইতিহাস বলছে, তথ্য বলছে, ভারতীয় স্বাস্থ্য দপ্তর বলছে, ইমিগ্রেশন বলছে, বাংলাদেশ থেকে প্রত্যেক বছর প্রায় 15 লক্ষ মানুষ আসে কলকাতায় স্বাস্থ্য পরিষেবা নিতে, বা গোটা দেশে প্রায় 40 লক্ষ মানুষ প্রত্যেক বছর আসে স্বাস্থ্য পরিষেবা নিতে। তাহলে স্বাস্থ্য পরিষেবার কী পরিস্থিতি দাঁড়ালো? আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি স্বাস্থ্যের হাল এমন যে গোটা বিশ্বের যে স্বাস্থ্য সুরক্ষার দিক থেকে যে সূচক, সেই সূচকে বাংলাদেশের অবস্থান 150-এরও নিচে। ফলে এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বাংলাদেশের স্বাস্থ্যের পরিস্থিতি, সেইটা আমি তুলে ধরার চেষ্টা করলাম। এবং একেবারে স্পষ্ট, বাংলাদেশের সাধারণ মানুষ স্বাস্থ্যের উপরও ভারতবর্ষের উপর নির্ভর করে। এইবার যদি দেখা যায় সামাজিক মূল্যবোধ, সামাজিক উন্নয়ন এবং বৈষম্য, যে বৈষম্যের উপর দাঁড়িয়ে, যে বৈষম্য নিয়ে আন্দোলন করছিলেন এই আওয়ামী লীগের বিরুদ্ধে বা শেখ হাসিনার বিরুদ্ধে এই এনসিপি, বর্তমানে তারা এনসিপি দল ফর্ম করেছে, রাজনৈতিক উদ্দেশ্য আছে বলেই এই জুলাই বিপ্লবে যারা আন্দোলন করেছিল, যারা বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছিল, তারা রাজনৈতিক দল করে বর্তমানে ক্ষমতায় আসার লোভ দেখাচ্ছে। এবং বর্তমানে সাধারণ মানুষকে টুপি পরিয়ে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান এই মোহাম্মদ ইউনূসকে নিয়ে তারা আলাদাভাবে সরকার গঠন করতে চাইছে। এবং বর্তমানে আওয়ামী লীগকে তারা বাদ দিয়ে রেখেছে, আওয়ামী লীগকে তারা ব্যান্ড করে দিয়েছে যাতে কোনোভাবে অংশগ্রহণ করতে না পারে।
কিন্তু এই ক্ষেত্রে আমার একটু বলতে চাইবো, তাহলে বৈষম্যটা গেল কোথায়? যদি এই আওয়ামী লীগ, আপনারা বলতেই চাইবেন যে আওয়ামী লীগও তো তাই করেছিল, তাহলে আওয়ামী লীগের সঙ্গে আপনাদের পার্থক্য কোথায়? আওয়ামী লীগ আপনাদের ব্যান করে, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলকে ব্যান করে নির্বাচন লড়েছে। তাহলে আওয়ামী লীগকে ব্যান না করে নির্বাচন লড়লেই তো তাহলে প্রশ্নটা থাকতো, যেখানে বৈষম্য রয়েছে। বৈষম্য কিন্তু রয়েছে বলেই আমাকে বলতেই হবে যে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি হিন্দু বা সংখ্যালঘু, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার, সংখ্যালঘুদের লুটপাট, আমি তথ্য দিয়েই বলবো সেগুলো একটু বাদে। কিন্তু তার আগে আমি যেটা বলতে চাইবো যে এই বাংলাদেশের যে সামাজিক উন্নয়ন, সেইটা একেবারে তলানিতে। তার কারণ বাংলাদেশের যে সরকার, সেই সরকার গঠন নিয়ে ইতিমধ্যে আমরা দেখেছি ওয়াকারুজ্জামানের সিন্ডিকেটের সঙ্গে এই ইউনূসের সিন্ডিকেটের একেবারে তুমুল লড়াই, তারা কেউ কাউকে পছন্দ করছেন না। এবং এই লড়াইয়ের মধ্যেখানে আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে ঢাকার রাজপথ বা কুমিল্লা, বাংলাদেশের সাতক্ষীরা সহ বিভিন্ন জেলা, মোট 64টি জেলার মধ্যে রীতিমতো প্রায় 50টি জেলায় একেবারে জঙ্গিরা ছেয়ে গিয়েছে। আনসারুল্লাহ বাংলা টিম, মুজাহিদ্দিন বাংলা টিম, বিভিন্ন ক্ষেত্রে আল কায়দা, তারা ছেয়ে গিয়েছে বাংলাদেশে পুরো ছেয়ে গিয়েছে 64টা জেলার বিভিন্ন জায়গায়। এবং এই যে জঙ্গিদের বৃদ্ধি পাওয়া, সামাজিক উন্নয়নের দিক থেকে যেমন পিছিয়ে আসা, এই জঙ্গিদের বৃদ্ধি পাইয়ে বাংলাদেশে পাকিস্তান মডেল ধার করতে চাইছে একদিক থেকে ওয়াকারুজ্জামান। তার কারণ এই রাজনৈতিক স্ট্রাকচার বাংলাদেশের যে পর্যায়ে পৌঁছেছে, নির্বাচন করাতে চাইছে না ইউনূস, এবং ইউনূস নির্বাচন করতে চাইছে তখনই যখন গিয়ে এই এনসিপি ক্ষমতায় আসবার মতন পরিস্থিতিতে আসবে। এবং এনসিপি ক্ষমতায় আসবার মতন পরিস্থিতিতে এলে আমরা সবাই জানি এনসিপি দলের একমাত্র প্রধানমন্ত্রী মুখ যদি হয়ে থাকে তাহলে মোহাম্মদ ইউনূস, এবং তিনি এই ট্যাকটিক্স খাটিয়ে নিজের গদি ধরে রাখতে চাইছে। এবং এই গদি ধরে রাখার যে প্রচেষ্টা, সেইটা কিন্তু ইউনূসের আজকে থেকে নয়, একেবারে যেদিন থেকে বুঝতে পারলো যে ভারত কোনোভাবে তাকে সঙ্গ দিচ্ছে না, এবং যেদিন থেকে তিনি বুঝতে পারলেন যে শেখ হাসিনা আবার ফিরতে পারে, এবং সেই জন্য তড়িঘড়ি একেবারে জুলাই আন্দোলনকারীদের উস্কে দিয়ে, তাদের দিয়ে বিপ্লব করিয়ে একেবারে সনদ পাস করালেন এবং পরিষ্কার করে নির্দেশ দেওয়া হলো এই আওয়ামী লীগ ব্যান্ড শেখ হাসিনার বিরুদ্ধে এত কেস, মিথ্যে বুড়ি কেস দিয়ে তাকে একেবারে যাতে কোনোভাবে দেশে ফিরিয়ে এনে গ্রেফতার করা যায়, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। এই যে চিত্রটা, সেটা কিন্তু বাংলাদেশের অবনমনের চিত্র। এইটা তো পার্ট, কিন্তু সামাজিক উন্নয়নের দিক থেকে যেমন দেখা যাবে সাধারণ মানুষ সুখে কতটা আছে, সত্যি বলতে বাংলাদেশে সুখ এই মুহূর্তে একদম নেই। তার কারণ বিভিন্ন জেলায় সংখ্যালঘুদের উপর অত্যাচার, বিএনপি আওয়ামী লীগদের উপর অত্যাচার, বা বিভিন্ন ক্ষেত্রে এনসিপি বিএনপির অত্যাচার, এনসিপি আওয়ামী লীগের অত্যাচার। ফলে এই বাংলাদেশে সুখ যেমন নেই, গোপালগঞ্জ, সিরাজগঞ্জ, বিভিন্ন ক্ষেত্রে সিলেট, কুমিল্লা, বাংলাদেশে একেবারে দিকে দিকে ডাকাতি, খুন, রাহাজানি একেবারে ছেয়ে গিয়েছে। আমাকে পরিষ্কার করে বলতেই হবে যে বাংলাদেশে এই মুহূর্তে লাস্ট 1 বছরে সাধারণ মানুষের মৃত্যু হয়েছে প্রায় 500 জন, যেখানে সংখ্যালঘু অধিকাংশই, এবং সেই সংখ্যালঘু হিন্দুদের উপর বাড়িঘর ভাঙচুর, লুটপাট, ধর্ষণের ঘটনা রুজু হয়েছে প্রায় 2000। এই লাস্ট 1 বছরে 2000 ধর্ষণের ঘটনা রুজু হয়েছে, এবং এইখানে মাইনর গালও রয়েছে। এই ছাড়াও আমাকে যদি বলতে হয়, আমি বলার চেষ্টা করব, সেখানে সংখ্যালঘু নয়, মুসলিমদের উপরে অত্যাচার, মুসলিম যারা আওয়ামী লীগ করতো তাদের উপরে অত্যাচার। একেবারে আওয়ামী লীগকে মুছে দেওয়ার জন্য আওয়ামী লীগ প্রায় 5000 কর্মীদের মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার করে, তাদেরকে আটক করে রাখা, তাদেরকে গ্রেফতার করে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া, এছাড়া তার বাড়িঘর ভাঙচুর, লুটপাট, এইগুলো কিন্তু লাস্ট 1 বছরে বাংলাদেশে একেবারে চরম পরিমাণে বেড়েছে। এবং সংখ্যা দিয়ে আমি বলতে চাইবো যে লাস্ট 1 বছরে যে পরিমাণ এফআইআর দায়ের হয়েছে তার অধিকাংশই অমীমাংসিত রয়েছে, কোনোভাবে সমাধান করা যায়নি, সমাধান হয়নি। এবং বাংলাদেশে এই লাস্ট 1 বছর ধরে প্রায় 540 জন জঙ্গিকে কয়াদমুক্ত করেছেন এই ইউনূস সরকার, এবং কয়াদমুক্ত করে তাকে বিভিন্ন অস্ত্র ব্যবসায়ী, অস্ত্র কারখানার মালিক, অস্ত্রের বিভিন্ন ক্ষেত্রে যারা অস্ত্র পাচার করত, এই সমস্ত ইন্টারন্যাশনাল ক্রাইম যারা করতো, জঙ্গিদের মুক্ত করেছে সরকার। এবং তাদের জুবায়ের থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আতিক, বা আমরা সম্প্রতি দেখেছি রহমানকে মুক্তি দেওয়া হয়েছে বাংলাদেশের, তিনি একজন বিখ্যাত অস্ত্র ব্যবসায়ী ছিলেন। ফলে সব মিলিয়ে একটা বিষয় কিন্তু স্পষ্ট যে বাংলাদেশের স্বাস্থ্যের দিক থেকে বাংলাদেশ পিছিয়ে পড়েছে, অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়েছে, বৈষম্য রয়েছে এখনও। যে বৈষম্য আন্দোলনকারী যারা বৈষম্য নিয়ে আন্দোলন করে ক্ষমতায় এসেছিলেন, 1 বছর অতিক্রান্ত, 1 বছর শেষে এইরকমই একটা দিন বিকেল বেলায় শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছিল। আজ বাংলাদেশের মানুষ বুঝতে পারছে যে শেখ হাসিনার বাংলাদেশে কতটা দরকার। এক্স্যাক্টলি বিভিন্ন ক্ষেত্রে সাধারণ মানুষ কাঁদছে। এবং এটাও আমি বলে রাখতে চাইবো, শেখ হাসিনাও বাংলাদেশে ফিরছে।
তথ্য বলছে, গোয়েন্দাদের দেওয়া রিপোর্ট বলছে শেখ হাসিনা বাংলাদেশে নির্বাচনের আগে ফিরতে পারে, এবং এ নিয়ে জল্পনাও লাস্ট কয়েক মাস ধরে কিন্তু হয়েছে, প্রবল জল্পনা হয়েছে, যার জন্য এই শেখ হাসিনাকে বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা, মিথ্যে মামলায় তাকে ফাঁসানোর চেষ্টা চলছে। এবং শেখ হাসিনা ফিরছে এটা আমার বক্তব্য নয়, গোয়েন্দাদের বক্তব্য এবং আওয়ামী লীগদের বক্তব্য। আমরা এর আগেও ঢাকায় এই আওয়ামী লীগদের মিছিল দেখেছি, মিটিং দেখেছি, এবং গোপালগঞ্জ তার অন্যতম সাক্ষী যে শেখ হাসিনা ফিরতে পারে, এবং শেখ হাসিনা ফিরবে বলেই বা ফিরছে বলেই কি গোপালগঞ্জ জেগে উঠেছে, যেটা গোপালগঞ্জ অর্থাৎ শেখ হাসিনার একেবারে জন্মস্থান। ফলে গোটা বিষয়ে শেখ হাসিনা ফিরবে কি ফিরবে না সেটা আমাদের জানা নেই, এবং সেটা একেবারে সময়ের উপর নির্ভর করে থাকতে হবে। কিন্তু গোটা বাংলাদেশের যে স্ট্রাকচার, একেবারে সরল রেখা এনে প্রত্যেকটা জায়গা সরল রেখা এনে যদি দেখা যাবে বাংলাদেশ 1 বছরের মধ্যে সময় এগোলেও 10 বছর পিছিয়ে গেছে, এবং তার প্রমাণ তথ্য, তার প্রমাণ ইউনূস নিজে। এবং তিনি গদি ধরে রাখতে বাংলাদেশকে যা বানাচ্ছেন, এবং ওয়াকারুজ্জামান নির্বাচন করতে যখন দেখছেন নির্বাচন হচ্ছে না, তিনি নিজেকে সিকিউর করার জন্য পাকিস্তান মডেল ধার করে বাংলাদেশকে পাকিস্তান বানাতে গিয়ে যে পরিস্থিতি তারা তৈরি করছেন, সেটার অন্যতম নমুনা, সেটার অন্যতম একটা উদাহরণ ইতিমধ্যেই বাংলাদেশের একেবারে বিদেশমন্ত্রী তিনি আসবেন, এবং সেইখানে দাঁড়িয়ে ইউনূসের গতকালকের একেবারে স্পষ্ট বক্তব্য যে ভারত ঠিক করে দেবে না বাংলাদেশ কার সঙ্গে যোগাযোগ রাখবে বা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক কেমন হবে বাংলাদেশের। ফলে একটা বিষয় স্পষ্ট যে ভারত বিদ্বেষ, এবং ভারত বিদ্বেষের জন্যই ইউনূস এবং ইউনূসের এই যে বাহিনী এনসিপি বা জঙ্গিরা এই শেখ হাসিনার বিরুদ্ধে বড় আন্দোলন লড়াই করেছিলেন, যেখানে বৈষম্য বিরোধ বা কোটা আন্দোলন 22শে জুলাই মিটে গিয়েছিল। ফলে সব মিলিয়ে শেখ হাসিনা ফিরবে কি ফিরবে না সেটা সময়ের দিকে তাকিয়ে থাকতে হবে, এবং গোটা বাংলাদেশ পিছিয়ে পড়ছে। শেখ হাসিনা যদি ফেরে, সেক্ষেত্রে শেখ হাসিনা কি পারবে এই বাংলাদেশকে ফের উদ্ধার করতে? সেদিকে নজর রয়েছে আমাদের, নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।